যে মমতা বন্দ্যোপাধ্যায় বিলেত সফরে রয়েছেন, তিনি লন্ডনে গিয়েছেন বিনিয়োগ আনতে। তিনি ঠিক কি বিনিয়োগ আনবেন সেদিকে তো নজর থাকবেই, কিন্তু তিনি ঠিক কি বলেছেন বিনিয়োগ আনতে গিয়ে এবং কোন কোন বিষয়গুলি তুলে ধরেছেন সেই বিষয়টা শুরুতে একবার নজর রাখবো। লন্ডন থেকে মমতার বার্তা, লন্ডনে গিয়ে বাংলায় বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রীর। একেবারে লন্ডনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দিয়েছেন, দেউচা পাচামিতে ব্রিটেন থেকে লগ্নি চাই। বাংলায় 46% বেকারত্ব কমেছে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন। বাংলায় 6টি ইকোনমিক করিডোর হচ্ছে। বাংলায় 2800 তথ্য প্রযুক্তি কোম্পানি আছে। কলকাতা থেকে লন্ডন সরাসরি বিমান পরিষেবা চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা নিরাপদ শহর, সবার ধর্ম প্রকাশের অধিকার আছে। এই পয়েন্টটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আমরা আসবো আলোচনায়। লন্ডনে গিয়ে বাংলায় বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রীর। বুঝতে পারছেন, এই জায়গা থেকে দেউচা পাচামে নিয়ে আপনারা জানেন বিস্তর জল খোলা হয়েছে দীর্ঘদিন ধরে, এবং সেখানে সাধারণ মানুষের রুজি রুটি রোজগারের কথা বারংবার তারা বলে এসছেন, এবং পুলিশ আধিকারিকরা সেখানে কার্যত রাতের অন্ধকারে কাজ করবার চেষ্টা করেছেন। সেখানেও বিভিন্ন সময় বিরুদ্ধাচরণ হয়েছে সাধারণ মানুষের। অর্থাৎ দেউচা পাচামিতে আমরা যাচ্ছি না, আমাদের মূল প্রশ্ন হচ্ছে বাংলায় বাণিজ্য নিয়ে। অর্থাৎ বাংলায় বাণিজ্য থেকে শুরু করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন 46% বেকারত্ব নাকি কমে গিয়েছে। আমরা জানি না সত্যি যদি তা হয়, তাহলে এই মাঝে মাঝে সল্ট লেক, আচ্ছা সুপর্ণা তুমি দেখতে পেয়েছো সল্ট লেক এবং ধর্মতলায় এই যে চাকরি প্রার্থীদের আন্দোলন, আমরা বোধহয় ভুল দেখেছি। বেকারত্ব একেবারেই নেই, 46% সত্যিই তো কমেছে। এবং তার সঙ্গে সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন এখানে ধর্মের বলার জায়গা রয়েছে। আর ঠিক সেই জায়গা থেকে কেন তিনি এই ধর্মের বার্তা ব্রিটেনে গিয়ে দিলেন, প্রশ্ন তো উঠবে। তার কারণ কিছুদিন আগে থেকেই আপনারা জানেন বিধানসভা চত্বরের ঠিক বাইরে শুভেন্দু অধিকারী সরাসরি বললেন চ্যাংদোলা করে মুসলমান বিধায়কদের বের করে দেওয়া হবে, এবং তারপর পাল্টা যুক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফে সরাসরি বিধানসভার ভেতর থেকে আমি ব্রাহ্মণ, অর্থাৎ সেলফ সার্টিফিকেশন, অর্থাৎ স্বঘোষিত সার্টিফাইড প্রযুক্তিবিদ্যা, অর্থাৎ তিনি ব্রাহ্মণ। আর ঠিক সেই জায়গা থেকে কে হিন্দু কে বড় মুসলমান, সে জায়গায় হুমায়ুন কবিরের সরাসরি বার্তা যে মুসলমান, অর্থাৎ বিশেষ করে জাতি বড় দলের থেকে। বুঝতেই পারছেন ধর্মের আঙ্গিক কত দূর অব্দি বিস্তৃত হয়েছে বাংলায়। যদিও বা 2014 সালের আগে অব্দিও আমরা এতটা ধর্মপ্রাণ ব্যক্তি খুব কমই দেখেছি বাংলায়। আর ঠিক সেই জায়গা থেকে ধর্মকেন্দ্রিক রাজনীতি এই বাংলায় হচ্ছে। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিটেন সফর থেকে সরাসরি বলছেন এখানে ধর্মের সমস্ত ধর্মের লোকেদের বলার সুযোগ রয়েছে। অর্থাৎ ব্রিটেন থেকে বাংলার জন্য বার্তা যে ধর্ম শেষ কথা নয়, উন্নয়ন শেষ কথা। সুপর্ণা, একেবারেই মমতা বন্দ্যোপাধ্যায় কি বক্তব্য রেখেছেন অঞ্চনা একবার শুরুতেই শুনবো। I heard everybody's speech. Only for your information, all the captain of industries, they have mentioned their points. My chief secretary also expressed his views in a short nutshell. But I want to give you the information why you will pick and choose Bengal and India, because if you see our state GDP, first you see the financial health. If the financial health and mental health is good, if there is no tension or stress, automatically you will be happy to invest. Bengal reduced unemployment rate by 46%. Don't you think it's a big achievement nowadays? The world's second largest coal mines company is coming up, work started. That is in Birbhum district. Deucha Pachmi, the name of the place. And it will give you the new boost up to invest more and more. Earlier we are number one in manufacturing and engineering. But we lost our glory because of my previous government. But now let us grow up. Now Bengal, the advantage is
our standard of living is very moderate. There is no mandate lost in our time. I heard everybody's speech. আমরা শুনলাম মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন। আমি একটু বাংলাতে আপনাদেরকে বোঝাচ্ছি মুখ্যমন্ত্রী বলছেন ঠিক কি। দেউচা পাচামিতে প্রচুর কর্মসংস্থান হবে। ব্রিটিশ শিল্পপতিদের কাছে বাংলায় বিনিয়োগের আবেদন করছেন মুখ্যমন্ত্রী। লন্ডনে গিয়ে বাংলায় বিনিয়োগের আহ্বান মুখ্যমন্ত্রীর, এবং তিনি বলছেন যে কলকাতার সঙ্গে সরাসরি লন্ডন বিমান পরিষেবা চালুর আবেদন। মুখ্যমন্ত্রী বলছেন কলকাতা নিরাপদ শহর। এই বিষয় নিয়ে আসবো। তিনি আরও বলছেন যে এখানে থাকতে সবাই খুব ভালোবাসে, আমাদের সময়ে কোনো রকম কোনো কর্মদিবস নষ্ট হয় না, আগের জামানায় হতো। আগে বিদ্যুতের সমস্যা ছিল, কিন্তু এখন আর এসব নেই। বাংলায় 46% বেকারত্ব কমেছে। দেউচা পাচামিতে প্রচুর কর্মসংস্থান হবে। আগামী 100 বছর বিদ্যুতের সমস্যা হবে না, তার কারণ দেউচা পাচামি। পশ্চিমবঙ্গে 6টি ইকোনমিক করিডোর হবে। বাংলায় 2800 তথ্য প্রযুক্তি কোম্পানি রয়েছে। ব্রিটিশ শিল্পপতিদের কাছে দাঁড়িয়ে বাংলার বিনিয়োগের আবেদন করেন মুখ্যমন্ত্রী। তিনি ব্রিটেনের মাটিতে দাঁড়িয়ে পূর্বতন বাম সরকারকে নিশানাও করেছেন। পূর্বতন সরকারের জন্য বাংলা তার গরিমা হারিয়েছে, এই জামানায় গরিমা পুনরুদ্ধার হয়েছে, এমনটাই বলছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং তিনি আরও দাবি করেছেন যে পর্যটন শিল্পে এগিয়ে বাংলা, ক্ষুদ্র মাঝারি শিল্পে বাংলা শীর্ষে। শিল্প বৈঠকে কলকাতা থেকে শুরুতে যেটা বললাম যে লন্ডন পরিষেবার জন্য সরাসরি বিমান চালু করা রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। অঞ্জন, যে বিষয়গুলো তোমার থেকে আরও একটু ডিটেলে জানতে চাইবো, এই যে মুখ্যমন্ত্রী বলছে বেকারত্ব, প্রথমত বেকারত্ব 46% কমেছে, এবং তুমি শুরুতেই যে বিষয়টা বলছিলে যে আমরা দেখেছি কলকাতাতে বিভিন্ন জায়গায় চাকরি প্রার্থীরা আন্দোলন করছে, তারা বলছেন যে তাদের চাকরি কেউ কেউ পাশ করে রয়েছে অথচ তারা চাকরি পায়নি, এই দাবি আমরা অনেক শুনেছি। কিন্তু মুখ্যমন্ত্রী বলছেন যে বেকারত্ব নাকি কমে গিয়েছে। মুখ্যমন্ত্রী হয়তো জানেন, আমরা হয়তো জানি না, কোন একটা হতে পারে কারণ। আর দ্বিতীয়ত মুখ্যমন্ত্রী বলছেন কলকাতা শহর নিরাপদ। আমি তার পাশাপাশি বলতে চাই আরজিকরের যে ঘটনা ঘটেছিল সেটাও কলকাতারই ঘটনা। অঞ্জন, শুধু তাই নয়, আরজিকর থেকে শুরু করে কামদুনি প্রত্যেকটি জায়গা হয়তো কেউ বলতে পারেন যে কলকাতার আনুষঙ্গিক জায়গা, বলতে পারেন বারাসাত তো আর কলকাতার মধ্যে পড়ে না, ঠিক, কিন্তু তার সঙ্গে সঙ্গে কলকাতাই শুধু পশ্চিমবঙ্গের অংশ এমনটাও কিন্তু নয়। পশ্চিমবঙ্গের মধ্যে অনেকগুলো রাজ্য, অনেকগুলো জেলা পড়ছে, এবং ঠিক সে জায়গা থেকে প্রশ্ন ওঠে সত্যি কি নিরাপদ হচ্ছে সমস্ত পশ্চিমবঙ্গ? তার কারণ শুধুমাত্র কলকাতাকে রিপ্রেজেন্ট করতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ব্রিটেন পৌঁছে গিয়েছেন এমনটা কিন্তু নয়, পশ্চিমবঙ্গকে রিপ্রেজেন্ট করতে গিয়েছেন, যেখানে সরাসরি লক্ষ্মীর ভান্ডার নিয়ে কথা হয়, কিন্তু লক্ষ্মীর শ্রীবৃদ্ধি নিয়ে সত্যি কি কেউ ভাবছেন? আচ্ছা, একটু ভেবে দেখুন। তার কারণ ক্যাপিটালাইজেশন এবং কমিউনিজম এই দুটো বিষয় বোঝা অত্যন্ত দরকারি। তার কারণ কমিউনিজমের ক্ষেত্রে বারংবার করে কমিউনিস্ট সময়তে কি কি ঘটনা ঘটেছিল, একের পর এক স্ট্রাইক হতো, দিনের পর দিন স্ট্রাইক হতো, এবং তারপরে রিচ যারা বিজনেসম্যান রয়েছেন তারা দিনের পর দিন এই বাংলা থেকে চলে গিয়েছেন। আদিত্য বিড়লার কথা আপনাদের মনে থাকবে, এবং তারপর একের পর এক এখানে শিল্প আসতে নিয়েছে, কিন্তু তারা ব্যাক করে চলে গিয়েছে। 2011 সালে ঠিক যখন একটু অন্যরকম ধারায় চলতে শুরু করলো বাম সরকার, সরাসরি বুদ্ধদেব ভট্টাচার্য যখন এখানে ন্যানো কারখানা আনবার চেষ্টা করলেন, তখন সেখানেও হলো বিপত্তি। সরাসরি তৃণমূল কংগ্রেসের দাবি ন্যানো কারখানা হলে পরে অনেক সাধারণ মানুষের সমস্যা হয়ে যাবে। আর ঠিক সে লড়াইয়ের পর থেকে তৃণমূলের ক্রমাগত উত্থান, কিন্তু যদিও বা সে সময় হাতের কাজ ছিল তৃণমূলে, অন্যদিকে আবার গেরুয়া শিবিরেরও হাত ছিল সরাসরি তৃণমূলের দিকে। কিন্তু এখন সময়ে চক্র বয়ে এই সবই হারিয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু তৃণমূল কংগ্রেসের এখনো মেন ফান্ডাটা ঠিক কোথায়? সত্যি কি তারা ক্যাপিটালাইজেশনের দিকে যাচ্ছেন নাকি কমিউনিজমের দিকে যাচ্ছেন? যদিও বা এর ব্যাখ্যা যদি একটু ভালোভাবে বিস্তারিত যাওয়া যায় তাহলে আপনারা জানবেন ন্যানো কারখানা তো এখান থেকে গিয়েছে, অন্যদিকে একের পর এক ভুরি ভুরি যে বিজনেস বা যে বাণিজ্যের কথা বলা হয়, সত্যি কি সেই একই রকম বাণিজ্যের কোনো নজির আপনারা দেখতে পাচ্ছেন? 2015 সাল থেকে বিজিবিএস এর এত ধারা চলছে। করোনা সময়কালীন অবস্থাতে সেই বিজিবিএস বন্ধ থাকলেও একের পর এই ধারা যে অব্যাহত রাখবার চেষ্টা করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তা বলা বাহুল্য। কখনো স্পেন, কখনো দুবাই, কখনো বা বিদেশ সফর, বিভিন্ন জায়গায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন তো ঠিক, কিন্তু কত বিজনেস আসছে আমরা জানি না। বাংলার যাবতীয়
কৃষ্টি, সংস্কৃতি এবং কালচারকে যখন ব্রিটেনের মাটিতে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, তখন সত্যি সত্যি বাংলার মানুষ কি হাসছে? আজকের ইঙ্গিত এ জায়গাতেই, উন্নয়ন বনাম বঞ্চনার এই লড়াইতে দিনের পর দিন সাধারণ মানুষ সত্যিই কি বেকারত্ব থেকে ঘুচে উঠতে পারছে? সত্যিই কি রুজি রুটি রোজগারের হিসেব সাধারণ মানুষ পাচ্ছে? প্রশ্ন এখানে, ইঙ্গিতও এখানে। একেবারে অঞ্চল, আরও একটি ইঙ্গিত যে হঠাৎ করে বিলেতের মাটিতে গিয়ে মুখ্যমন্ত্রী এই ধরনের কথা বলছে কেন? ধর্ম নিয়ে কেন কথা বলছে? কেন বলছে বেকারত্ব কমেছে? সবথেকে বড় ইঙ্গিত এখানেও কিন্তু রয়েছে, কারণ সামনেই রয়েছে বিধানসভা নির্বাচন, আর সেই নির্বাচনের প্রাক্কালে মুখ্যমন্ত্রী বিলেতের মাটিতে গিয়েও একই কথাই আওড়াচ্ছে। তিনি বলছেন ধর্ম নিয়ে কথা, তিনি বলছেন দেউচা পাচামি নিয়ে কথা, তিনি বলছেন বেকারত্ব নিয়ে কথা। একেবারেই তাই। দেউচা পাচামি থেকে শুরু করে, অর্থাৎ বীরভূমের মাটি থেকে শুরু করে বিভিন্ন উন্নয়নের কথা বলছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, সত্যি উন্নয়ন হয়েছে, প্রকল্প বিভিন্ন রকম জারি করা হয়েছে, কখনো লক্ষ্মীর ভাণ্ডার, কখনো রূপশ্রী, কখনো বিভিন্ন রকম শ্রীয়ের ভাণ্ডার চলছে বাংলায়। কিন্তু বিরোধীদের সরাসরি দাবি, সরাসরি অভিযোগ, শ্রীয়ের এই ভাণ্ডারে শ্রীবৃদ্ধি সত্যি কি হচ্ছে বঙ্গে? বারংবার এই প্রশ্ন তুলছেন সরাসরি বিরোধী শিবির। যদিও বা এই ঘটনার জের সরাসরি টাস্ক ফোর্স গঠন করে দিয়ে গেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, সেখান নিয়েও, সেই বিষয় নিয়েও শুরু হয়ে গিয়েছে চর্চা। আর ঠিক সে জায়গা থেকে এই বিষয়ের দিকে যেমন আমাদের নজর থাকবে, অন্য একটি দিকেও আমাদের নজর রাখতেই হচ্ছে। পাকিস্তানের কিছু বিরল মানুষ যারা দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছেন ভারতের এই মাটিতে কবজা করে যাওয়ার। আর ঠিক সে জায়গায় এই হলুদ যে অংশটি আমাদের ঠিক স্ক্রিনের মাঝে আপনারা দেখতে পাচ্ছিলেন, সেটি হচ্ছে পিওকে, অর্থাৎ পাকিস্তান অকুপায়েড কাশ্মীর। যদি ম্যাপটা খুব ভালো করে খেয়াল করেন, ইন্ডিয়া, চায়না এবং তার সঙ্গে সঙ্গে একেবারে লেফট সাইডে আপনারা পাকিস্তানকে দেখতে পাবেন এবং তার ঠিক ওপরে আফগানিস্তানকেও দেখতে পাবেন। এবং ঠিক সে জায়গায় পাকিস্তান সরাসরি কাশ্মীরের কিছু অংশ দখল করে নেওয়ার যে দিনের পর দিন চেষ্টা করেই চলেছে। বারংবার ভারত হুঁশিয়ারি দিলেও পাকিস্তান স্পিকটি নট হয়ে রয়েছে এবং তারা দিনের পর দিন চেষ্টা করে যাচ্ছেন যে ভারতে কি করে সেই জায়গা, যেটা আমাদের ঔদ্ধত্য, যেটা আমাদের সত্যি অহংকার, সেই জায়গাকেও তারা বারংবার অধিকার করবার চেষ্টা করছেন। কিন্তু না, পাকিস্তান একটু ভাবতে হবে, ভারত যদি বাবা হয়, আপনারা ছেলে। আর ঠিক সে জায়গা থেকে সরাসরি বিদেশ সচিব কি বলছে শোনাবো। We gather today at a pivotal moment for UN peacekeeping, an institution that has served as a beacon of hope and stability. And hence it is imperative that we reflect on the lessons of our past and adapt our strategies to meet the challenges of the present and future. At the same time, it's important to underline that any re-evaluation and remodeling of the peacekeeping infrastructure must be rooted in consensus. In this context, I'd like to emphasize on the following key elements. First, UN peacekeepers today have to contend with the presence of non-state actors, armed groups, terrorists, as well as transnational criminal networks. Technological advancements have created new challenges in the form of misinformation, disinformation, and malinformation, and hate speech, new age weapons, including drones, IEDs, etc. These are but a few new realities that peacekeepers are up against. Second, adapting peace operations to new realities cannot happen unless those on the ground, the troop and police contributing countries, are made part of the mandate formulation process at every stage. Third, countering modern challenges to peacekeeping demands that missions are adequately funded and resourced. Resources need to be commensurate with the mandate. The current state of uncertainty over funding and the mandate resource mismatch is neither sustainable nor comforting nor desirable, particularly for countries from the global south who contribute the lion's share of troops. Fourth, rationalization of peacekeeping missions is essential for the efficient allocation of resources. Redundant missions that continue on political life support without operational rationale only for propaganda purposes divert resources from urgently required peacekeeping missions and undermine the credibility of the UN. Fifth, with respect to peace building by peace operations, Madam President, national ownership should remain the core principle in all peace building initiatives and activities. We encourage greater coherence and coordination between resident coordinators and the UN entities to support the national peacebuilding priorities of host states by peace operations, including during the mission transition. Further, we strongly support the WPS and the YPS agenda and greater engagement of the Peacebuilding Commission with international financial institutions to provide financing for peacebuilding activities. Sixth,
Adapting peace operations to new realities also involves enhancing the critical role of women peacekeepers, both qualitatively and quantitatively. I'm pleased to share that in February this year, India organized the first ever conference for women peacekeepers from the Global South, bringing together representatives from 35 troop and police contributing countries to deliberate on this key issue. It is no longer a question of whether women can do peacekeeping. Rather, it is about whether peacekeeping can do without women. Seventh, peacekeeping is not a zero-risk effort. Safety and security of peacekeepers must remain paramount. In an era marked by complex conflicts and asymmetric threats, we must ensure that those who risk their lives for peace are adequately protected and that perpetrators of crimes against peacekeepers are brought to justice. আমরা শোনালাম বক্তব্য ভারতীয় কূটনীতিকের। তার বক্তব্য অনুযায়ী যে পিওকে ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। আর পাকিস্তান যদি মনে করে যে বারংবার তারা বলবে যে এটা বৈধ বৈধ, তাহলে কিন্তু তাদের এই অবৈধ দাবি বৈধ হবে না। তাছাড়াও ভারতীয় রাষ্ট্রপুঞ্জের পক্ষ থেকে কিন্তু আরও একটি অভিযোগ করা হয়েছে, পাকিস্তানকে সন্ত্রাসবাদীদের মদত দেওয়ারও অভিযোগ করা হয়েছে। ঠিক এ জায়গায় আজকের আমাদের শেষ ইঙ্গিত, সত্যি কি পাকিস্তান মনে করছে যে তারা বড় হয়ে গিয়েছে, তাহলে নিজেদের দেশে বিএল এর এই অ্যাটাককেই তারা সহ্য করতে পারছে না, তাহলে ভারতের সার্জিক্যাল স্ট্রাইক থেকে শুরু করে নানান ইস্যু সত্যি কি সহ্য করতে পারবেন পাকিস্তান? এ নিয়েই আজকে ইঙ্গিত শেষ করছি। আর এরকমই টান টান শো দেখার জন্য প্রতিদিন ঠিক বিকেল 5টায় নজর রাখতে হবে ট্র্যাক বাংলার পর্দায়। নমস্কার। নমস্কার।